বিদেশি বিনিয়োগ সহজ করতে ভ্যাট ট্যাক্স সহ নানা খাতে সহযোগিতার উদ্যোগ, $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী। কোথাও নেই গ্যাস, কোথাও নেই চাপ, জ্বলে না চুলা, চলে না গাড়ি, ঘরে বাইরে দুর্ভোগ, 2-1 দিন অপেক্ষার অনুরোধ জ্বালানি বিভাগের। কেউ দল থেকে বহিষ্কৃত হলে এমপি পদ নিয়ে ইসির কিছু করার নেই, সংসদের চিঠি পাওয়ার পরই গাজী নজরুলের ব্যাপারে সিদ্ধান্ত। মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হলো জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে, জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। এবার ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার আশঙ্কা, সরকারের বিরুদ্ধে যুগপৎ কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ বিশেষজ্ঞদের। বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ থাকলেও বিনিয়োগের অনেক সম্ভাবনাও আছে, এর কথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে ট্যাক্স ভ্যাট প্রক্রিয়া সহজ করা হয়েছে। জানান, দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করারও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। বৃহস্পতিবার চিনমতি সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ শীর্ষক কনফারেন্স ও ইনভেস্টর্স এক্সপোর আয়োজন করে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে যোগ দিয়ে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা এবং বিভিন্ন উপস্থাপনা দেখার পর প্রধানমন্ত্রী রাজনীতির পাশাপাশি তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন সে পরিচয় তুলে ধরেন। রাজনীতিতে প্রবেশের পূর্বে আমি নিজেও একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম। আমার সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি নিজেও শিখেছি, যে কোনো ব্যবসা কেবল উদ্যোক্তার দক্ষতা বা রাজনৈতিক আশ্বাসের উপর ভিত্তি করে সফল হতে পারে না। ব্যবসার সাফল্যের একটি বড় অংশ নির্ভর করে সরকারের প্রবৃদ্ধি সহায়ক নীতিমালার উপর। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে দেশি বিদেশি বিনিয়োগকারীদের স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন লাল ফিতার দৌরাত্ম্য দূর করার। আপনারা বাংলাদেশে আসুন, নতুন উদ্যোগ নিন এবং ব্যবসার প্রসারিত করুন। প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সমউপযোগী নীতিমালার মাধ্যমে আপনার পাশে থাকবে সরকার। এটি কেবল একটি আশ্বাস নয়, আমাদের সুনির্দিষ্ট অঙ্গীকার। বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ আছে জানিয়ে সবাইকে সাথে নিয়ে টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান তারেক রহমান। বাংলাদেশ আমাদের বিকাশমান বিশাল অভ্যন্তরীণ বাজার, বাংলাদেশকে একটি টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চাই। এই রূপকল্প বাস্তবায়নে আমাদের সাথে বিশ্বস্ত অংশীদার হওয়ারও উদাত্ত আহ্বান জানাচ্ছি। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতেও দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী। কনফারেন্সে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। তেলের সংকটের ধাক্কা সামাল দিতে না দিতেই রাজধানীর পরিবহন খাতে দেখা দিয়েছে নতুন সংকট। এবার গ্যাসের অভাবে ফিলিং স্টেশনগুলোতে দিনরাত দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকরা। কোথাও গ্যাস নেই, কোথাও আবার চাপ এতটাই কম যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। এতে কমে গেছে যান চলাচল, ক্ষতির মুখে পড়েছেন চালকরা, দুর্ভোগে সাধারণ যাত্রীরাও। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে এখন একই চিত্র। রাস্তার এক পাশ জুড়ে অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও রাইড শেয়ারিং যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকে গভীর রাত, একটু গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। অভিযোগ, আগে যেখানে 200 থেকে 300 টাকার গ্যাস নেওয়া যেত, এখন অনেক সময় 50 থেকে 100 টাকার বেশি পাওয়াই যাচ্ছে না। আগে 200, 250, 300 টাকা লইতাম, এখন এই ইদানিং 8 দিন লইলে 60 টাকা, 70 টাকা, 100 টাকার উপরে দেয় না। গ্যাস নাই, গ্যাসের প্রেসার হলো 80, 90, 100। এইভাবে কেমনে গাড়ি চালাবো বলেন? সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত অটোরিকশা ও উবার চালকরা। 3 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার কারণে দিনের বড় একটি সময় নষ্ট হচ্ছে, ফলে ট্রিপ কমে যাচ্ছে, আয় কমছে। অনেকেই বলছেন, প্রতিদিনের মালিকের জমা তো দূরের কথা, সংসারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে। গ্যাস পাই না, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকি, তাও গ্যাস পাওয়া যায় না, অনেক পাম্প বন্ধই থাকে। 4টা ঘন্টা এই সিরিয়াল দিয়ে আছে, সকাল 6টায় গাড়ি নিয়ে বেরোছে, কিছু করতে পারবো না, কামাই কাজ করে বাড়ির 10 টাকাও নেওয়া যাবে না।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটার সম্ভাবনা কম। সব জায়গার স্টেশনে ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে। আমাদের এখানে মোটামুটি আছে, আমরা মোটামুটি দিতে পারতাছি, তাও গ্রাহকরা সন্তুষ্ট না তাতে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এ কারণেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে এসেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। এ ব্যাপারে জানাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, বাসাবাড়িতে গ্যাসের কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন সবাই, জানাবেন। শ্রাবন্তী, আপনি যেমনটি বলছেন যে গ্যাসের তীব্র সংকট সেটি গত 2 থেকে 3 দিন যাবৎ আরও বেড়েছে, কিন্তু আমরা মোহাম্মদপুর এলাকায় এসে দেখলাম যে তাদের এই গ্যাস সংকটটি দীর্ঘদিনের এবং এই যে বর্ষাকাল এসেছে, বর্ষাকাল আসার পর থেকেই তারা এই সংকটে ভুগছেন এবং সম্প্রতি 2 থেকে 3 দিন ধরে অনেক বাসাবাড়িতে একেবারেই গ্যাস পাচ্ছেন না। আমরা এখানে এই বাসার একজন মালিকের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো এই বাসায় থাকেন এবং রান্নাবান্নার কাজ করতে হয়, কীভাবে পরিস্থিতিটা কি একটু যদি বলেন। আসলে আমাদের একবার গ্যাস না বললেই চলে, একবার গ্যাস নাই বেশ কয়েকদিন ধরে, আর ইদানিং 3-4 দিন ধরে তো একবারই গ্যাস নাই, আমাদের বাইরে থেকে কিনা খাইতে হয়। আর আমরা ইন্ডাকশন চুলা কিনেছি, ইন্ডাকশন চুলা যে ইউজ করব আমাদের কিলো আরও বাড়াইতে হবে। এখানেও আমাদের অনেক অঙ্কের ভর্তুকি দেওয়া লাগতেছে, 5,000-10,000 টাকা দেওয়া লাগতেছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা খুব পেরেশানির ভিতরে আছি, কারণ আমাদের তো ইনকাম সীমিত। তো এই আমাদের যাতে বাইরে না খেতে হয়, যাতে আমাদের এই সংকটটা সমাধান হয়ে যায়, এই বিষয়টার ব্যবস্থা নেওয়া সরকারকে। মানে এই যে গ্যাসের বিলও দিতে হয় এবং ইন্ডাকশন চুলা কিনেছেন, সেই সাথে আবার এখন বিদ্যুতের দামও বাড়ছে, সব মিলিয়ে আপনার জীবনযাত্রার উপরে এটার কোনো প্রভাব পড়ে কিনা? জি জি, অবশ্যই প্রভাব তো অবশ্যই বাড়তেছে। মানে আমরা এক কথায় যে কি বলবো, মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি তো, কোনো জায়গায় আমরা নিজেদের কষ্ট বলতে পারতেছি না। আমরা প্রতি মাসে গ্যাসের বিলও দিচ্ছি, গ্যাস পাচ্ছি না, আবার বেশি টাকা দিয়ে আবার কারেন্টের চুলা ইউজ করে আমাদের আবার সমস্যায় পড়তে হইতেছে। কর্তৃপক্ষের কাছে গেলে কি বলে আপনাদের? কর্তৃপক্ষের কাছে গেলে বলে যে আমাদের গ্যাস নাই, গ্যাস সমস্যা, আপনারা এইভাবেই চলেন, কিছু করার নাই, বিভিন্ন রকম কথাবার্তা বলে আমাদের বিদায় করে দেয়। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রাবন্তী, আপনি শুনছিলেন যে গ্যাসের যে সংকট সেটি কিন্তু অনেক তীব্র এবং এটি 2-3 দিন যাবৎ আরও অনেক বেশি তীব্র হয়েছে। বিশেষ করে এর ফলে বাসা বাড়িতে যারা রান্না করেন তাদের কিন্তু অনেক রকমের কষ্ট পোহাতে হয়। অনেকে বিদ্যুতের চুলা কিনেছেন, সেখানেও আবার বিদ্যুতের বিল অতিরিক্ত আসে এবং অনেকে আবার না পেরে বাহির থেকে খাবার কিনে এনে রান্না করেন, এতেও কিন্তু তাদের খরচ অনেক বেড়ে যায়। বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি এবং যারা নির্ধারিত আয়ের মধ্যে থেকে সংসার পরিচালনা করেন তাদের জন্য কিন্তু এখন এই রান্নার গ্যাস বা পাইপলাইনের যে গ্যাস সেটি একটি বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তাদের কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যে দ্রুত যেন এই সংকটটি সমাধান করে দেওয়া হয়। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে থাকা গ্যাসের সংকট নিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। শুধু দলের বহিষ্কারের ভিত্তিতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সংসদ থেকে চিঠি পেলে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে কমিশন। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় ইসি। সরকারের সঙ্গে কমিশনের কোনো দূরত্ব নেই জানিয়ে আব্দুর রহমান এল মাসুদ বলেন, অক্টোবরকে হাতে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবহাওয়া, সরকারি পরীক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই ভোটের তারিখ দেয়া হবে। নির্বাচন কমিশন কোনো বিষয়ে এ বিষয়ে কগনিজেন্স নেয় যখন সেটা পার্লামেন্ট থেকে রেফার করা হয়। তো এই বর্তমান কেসে পার্লামেন্ট থেকে এখনও কোনো কিছু রেফার করা হয়নি। যদি এরকম কোনো রেফারেন্স পাওয়া যায় তাহলে নির্বাচন কমিশন যথাযথ তদন্তপূর্বক এ বিষয়ে তার মতামত জানাবে। মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে আলোচিত কর্মকর্তা মোজাফফর হোসেনকে। তাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা সাবেক এই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজির করা হয়। এর আগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মঙ্গলবার তাকে হাজির করার আদেশ দেয়। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অনেক পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততা মিলেছে।
জুলাই আন্দোলনে যাতে এই যে নানান মানবতা বিরোধী অপরাধ যেগুলি হয়েছে তার সাথে তার অনেক সংশ্লিষ্টতা আছে, আপাতত আমরা সেগুলো পাচ্ছি। বাংলাদেশ আর্মির কাস্টডি থেকে তাকে আনা হয়েছিল, তিনি আবার সেখানে ফেরত যাবেন। আমরা যেদিন তাকে জিজ্ঞাসাবাদ করব, আমরা সেখান থেকে রিকুইজিশন দিয়ে তাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আবার সেখানে রাখব। মানবতা বিরোধী অপরাধ মামলার ব্যাপারে আরও জানাতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখানোর বিষয়ে কি তথ্য দিলেন চিফ প্রসিকিউটর, জানাবেন? যে কিছুক্ষণ আগেই চিফ প্রসিকিউটর হামিদুল ইসলাম তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, তবে তার আগে আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে আসলে যেই মোজাফফর হোসেন যিনি ৪৫ বছর ধরে পলাতক ছিলেন জিয়া হত্যা মামলার অন্যতম আসামি, তবে তাকে আসলে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসলে তাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল সকালে, এবং আমরা দেখেছি ১:৫টার দিকে তাকে ট্রাইব্যুনালের ইজলাসে তোলা হয় এবং সে সময় চিফ প্রসিকিউটর তিনি আসলে শুনানিতে তিনি বলেন যে তাকে আসলে গ্রেপ্তারের মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান এবং সেই আবেদনটি আসলে মঞ্জুর করে প্রসিকিউশন। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আসলে 2 দিন সময় দেন ট্রাইব্যুনাল, এবং এই 2 দিন আসলে তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায় চিফ প্রসিকিউটর যদি আমাদেরকে জানিয়েছেন যে 24-এর গণঅভ্যুত্থানে আসলে তার মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকা বা পরিকল্পনার সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকার তথ্য তারা প্রাথমিক তথ্য তাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেগুলো আসলে আরো তদন্ত করা হবে। এর বাইরে বিগত 16 বছর ধরে কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে, তো সেই বিষয়গুলোই আসলে তার থেকে আসলে জিজ্ঞাসাবাদে সেগুলো আর জানা হবে এবং জানানোর পরে আসলে পরবর্তী প্রক্রিয়া কি হবে, কি অভিযোগের উপরে তার বিচার হবে সেই বিষয়টি আসলে নিষ্পত্তি করা হবে, এটি আমাদেরকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন। তো এই বিষয়ে আমরা আরো পরবর্তীতে হয়তো আপডেট দিতে পারবো। পরবর্তী জিজ্ঞাসাবাদের পরে নতুন কি তথ্য রয়েছে, কি তথ্য পেলেন চিফ প্রসিকিউশনের পক্ষ থেকে বা তদন্ত সংস্থার পক্ষ থেকে। শ্রাবন্তী। নাজমুল, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টির সঙ্গে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, সেই সাথে পাল্টেছে এডিস মশাবাহিত এই রোগের ধরনও। আক্রান্ত ৯১% শরীরে মিলেছে ডেনভি-3। বিশেষজ্ঞদের আশঙ্কা এবারের ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তাদের অভিযোগ, ডেঙ্গু মোকাবেলায় যুগপৎ কোনো উদ্যোগ নেয়নি সরকার। শুধু রাজধানী নয়, ডেঙ্গুর দাপট এখন অন্যান্য জেলা শহরেও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর দেশজুড়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা ১১,০০০-এর কাছাকাছি, মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু সংক্রমণের এই উচ্চ হার চলবে সেপ্টেম্বর পর্যন্ত। নতুন আতঙ্ক ডেঙ্গুর ধরন নিয়ে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR-এর এক জরিপে পরীক্ষিত নমুনার ৯১% মিলেছে ডেঙ্গুর ডেনভি-3 সেরোটাইপ। ডেনভি-2 পাওয়া গেছে বাকি 9%। প্রতিনিয়তই ভাইরাস তার স্বভাব পরিবর্তন করে এবং রোগের লক্ষণে পরিবর্তন চলে আসে। এবারের ডেঙ্গুর ভয়াবহতা অনেক বাড়তে পারে হামে আক্রান্ত হওয়ার কারণে 2 থেকে 3 বছরের জন্য বিপুল সংখ্যক মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে এখন যাদের ডেঙ্গু হবে সেই হামে আক্রান্তদের তাদের একটি অংশ কিন্তু জটিল অবস্থায় পড়তে পারে। এখন পর্যন্ত সারা দেশে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত কোনো যুগপৎ কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ডেনভি-3 বিস্তারের ফলে শক সিনড্রোম ও অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ছে, তাই চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরি। সময় আমাদের যেটা গাইডলাইন আছে, আমাদের সারা দেশ জুড়ে ডাক্তার নার্সদের এর উপর একটা ওরিয়েন্টেশন দেয়া, বিশেষ করে আমাদের উপজেলা জেলার যে ডাক্তার নার্সরা আছে তাদেরকে যদি আমরা এই ওরিয়েন্টেশনটা দেই, তাহলে প্রারম্ভিকভাবেই আমাদের ঢাকার হাসপাতালগুলোতে রোগী আসার চাপ কমে যাবে, আইসিইউতে রোগী কম যাবে এবং মৃত্যু কম হবে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।
বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করতে পারে এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বৃহস্পতিবার রাজধানী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। আগামীর বাংলাদেশে কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান ডাক্তার জুবাইদা। ভবিষ্যতে উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে শিক্ষার্থীরা চিকিৎসা সেবায় নিয়োজিত হবেন সে প্রত্যাশার কথাও জানান তিনি। এ সময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান জুবাইদা রহমান। যে প্রধান আকর্ষণ আসলে যার জন্য আমাদের মাননীয় প্রধান অতিথি স্বাক্ষর রাখা অত সহজ না, শুনতে যত সহজ মনে হয়। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন, কিন্তু দেশবাসীকে সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই এই সমস্যারও সমাধান আছে। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায় যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। বরিশাল সিটি কর্পোরেশনের ভবন সংস্কারে বরাদ্দ ছিল 7,42,00,000 টাকা, কিন্তু যে ভবনের সংস্কারের নামে এই ব্যয়ের হিসাব দেখানো হয়েছে সেই ভবন এখনও আগুনে পোড়া ধ্বংসস্তূপ। একই সাথে বাজেটের সংস্কারের জন্য যুক্ত অন্য ভবনও দেখেনি আলোর মুখ। তাহলে বরাদ্দের কোটি কোটি টাকা গেল কোথায়? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নগরবাসীর মনে। এই ভবনেই ছিল বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের দপ্তর, হিসাব শাখা, পরিকল্পনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার দেয়া আগুনে নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আজও দাঁড়িয়ে আছে সেই ধ্বংসস্তূপ। অথচ ডিবিসির অনুসন্ধান বলছে সাবেক সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাউসারের সময় 2025-26 অর্থ বছরের বাজেটে 2024-25 অর্থ বছরের সংশোধিত হিসাবে অ্যানেক্স ভবন ও অন্যান্য ভবন মেরামত এবং সংস্কারে ব্যয় ধরা হয়েছে 7,42,00,000 টাকা। নথি বলছে বাজেটের অর্থ ব্যয় হয়েছে, কিন্তু মাঠ ঘুরে দেখা যায় সংস্কারে কোনো বাস্তব চিহ্নই নেই। আমরা শুধু অ্যানেক্স ভবনই নয়, একই বাজেটে সংস্কারের জন্য যুক্ত থাকা অন্য ভবনগুলো ঘুরে দেখব এবং সেখানকার চিত্র তুলে ধরব। সিটি কর্পোরেশনের নগর ভবন, আমানতগঞ্জের যান্ত্রিক শাখা, পানি শাখা এবং নগরের উপস্বাস্থ্য কমপ্লেক্স। অনুসন্ধানে এসব স্থাপনাতেও ওই সময়ের মধ্যে বড় ধরনের কোনো সংস্কার কাজের দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি। 5ই আগস্টের পরে এ ভবনের কোনো সংস্কার হয়নি, বরঞ্চ এর লোহা লক্ষ টিন খুলে রাস্তায় পড়ছে। এতে অনেক সময় দুর্ঘটনারও শিকার হচ্ছে। এটা দ্রুত হয় সংস্কার করুক, না হয় ভেঙে ফেলুক। তাহলে নথিতে দেখানো টাকার ব্যয়ের হিসাব কোথায়? এ প্রশ্নের উত্তর জানতে যাওয়া হয় বরিশাল সিটি কর্পোরেশনের হিসাব শাখায়। পাওয়া যায়নি হিসাব রক্ষণ কর্মকর্তাকে। এরপরে যাওয়া হয় প্রধান নির্বাহীর কক্ষে। বাজেটটা ছিল বিল্ডিং কোড, যে কোনো বিল্ডিং এরকম সুনির্দিষ্ট নয় যে আমরা এই ভবনের জন্য আলাদা করে বরাদ্দ, এরকম না। বিল্ডিং কোড খরচটা আমরা এই ভবনের জন্য করতে পারি। আমার যতগুলো বিল্ডিং মানে ভবন টবন আছে এই সব খাতে আমরা টাকাটা খরচ করতে পারি। এবং এটা যদি আমরা প্রয়োজন না, আমরা তো পারমিশন নিয়ে মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে এই বাজেটটা সংশোধন করার সুযোগ অপশন আছে। আমরা যে টাকাটা দিচ্ছি ওই হিসেবে আমরা সংশোধন করে এই ট্রিটমেন্ট প্লান্টে খরচ করছি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খরচ করেছি। তবে এখানেই উঠছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি অর্থ অন্য খাতে ব্যয় করা হয়ে থাকে, তাহলে বাজেটে ভবন সংস্কার বাবদ ব্যয় দেখানো হলো কেন? কোন কোন খাতে সেই অর্থ ব্যয় হয়েছে? সেই ব্যয়ের কার্যাদেশ, অনুমোদন এবং বিল ভাউচার কোথায়? প্রধান নির্বাহী হিসাব শাখা থেকে তথ্য নিতে বললেও সেখান থেকে আসে ভিন্ন জবাব। আমি দেবো না বলে নাই, আমার কাছে তথ্যটা আমাদের কাছে যেটা আছে বিভিন্ন খাতে ব্যয় হয়েছে এবং সেটা তো মন্ত্রণালয় একটা অনেক পাঠাইছে। জনগণের টাকার প্রতিটি হিসাব প্রকাশ ও ব্যয় স্বচ্ছতা নিশ্চিতের দাবি সুশীল সমাজের। ভবনের সংস্কারের জন্য যে বাজেট দিয়ে তারা যে কথাটা বলছে
এবং ব্যয়ের খাত যেখানে দেখাইছে সেই তুলনায় কিন্তু সেইটার কোনো কিছু পরিলক্ষিত হয়নি এবং পরবর্তী তদন্তে দেখা গেছে যে সেরকম কোনো এই খাতে কোনো ব্যয় সেরকম হয়নি। তো এইটি তো আসলে একটি অনিয়ম এবং আমি মনে করি যে এটি যথাযথ তদন্ত হওয়া দরকার। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বর্তমান প্রশাসক। সবকিছু সুষ্ঠু সুন্দরভাবে আমরা তদন্ত করে জনস্বার্থে যা দরকার সেটাই আমরা করব। যদি অনিয়ম হয়ে থাকে সেটা খতিয়ে দেখব। নথির হিসাব আর বাস্তবতার এই অসঙ্গতির ব্যাখ্যা চায় নগরবাসী। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিএসএফ 7 জনকে পুশিন করেছে এমন দাবি করেছেন অনুপ্রবেশকারী 2 জন। তবে বাংলাদেশ ঢোকার পর বাকি 5 জন নিরুদ্দেশ হয়ে যান। স্থানীয়রা জানান পুশিন হওয়া ব্যক্তিদের জীবননগর উপজেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা গেছে। এ সময় অনুপ্রবেশকারী খুলনার 2 ভাই আমিনুর রহমান ও খলিলুর রহমান জানান 2 বছর আগে কাজের সন্ধানে ভারতে যান তারা। বৃহস্পতিবার ভোরে মোট 7 জনকে পাটোয়ারি সীমান্ত দিয়ে পুশিন করেছে বিএসএফ। বাংলাদেশে ঢোকার সময় বিজিবি বা পুলিশের সাথে দেখা হয়নি তাদের। বাকিরা কোথায় গেছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান এরকম তথ্য তাদের কাছে নেই। পাটোয়ারি নামে কোনো সীমান্ত জীবননগরের আশেপাশে নেই। মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে মার্কিন ইরান সংঘাত। যুক্তরাষ্ট্রের টানা হামলার জবাবে জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে লোহিত সাগরে 2টি সৌদি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এর মাঝেই $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেস। আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। টানা 12 দিন ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে তেহরানও। বুধবার রাতে জর্ডান ও বাহরাইনে মার্কিন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জর্ডানের আল আসকার ও বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এর আগে ইরানের বুশের ও তাবরিজ শহরে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্টকম এক বিবৃতিতে জানায় ইরানে সফল হামলা চালিয়েছে তারা। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানের ওপর হামলায় সহায়তাকারী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। সংঘাত ছড়িয়েছে লোহিত সাগরেও। 2টি সৌদি তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছুড়েছে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা। নৌ অবরোধ অমান্য করায় এই হামলা চালায় তারা। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের রেকর্ড সামরিক বিল পাশ হয়েছে। $1.15 ট্রিলিয়ন বিলটি পাশ করেছে প্রতিনিধি পরিষদ। ডেমোক্রেটরা এই বিলের তীব্র বিরোধিতা করে। ইরান যুদ্ধ ও ইসরায়েলকে সহায়তার জন্য এই বিলটি জরুরি বলে দাবি তাদের। এদিকে ইরান সংঘাতে নিহত 4 মার্কিন সেনার শোক অনুষ্ঠানে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি দেন তিনি। আমরা ইরানকে শক্ত হাতে মোকাবেলা করছি। তারা এখন কঠিন পরিস্থিতিতে আছে। তারা একটি চুক্তি করতে চায়। মধ্যপ্রাচ্যে হামলা পাল্টা হামলার জেরে হুমকির মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি এখনো চরম অনিশ্চয়তায়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ইয়েমেনের এডেন শহরের আল হাসওয়া একসময় ছিল ময়লা আবর্জনার ভাগাড়। স্থানীয়দের উদ্যোগে পরে সেটি পরিণত হয় গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক জলাভূমি ও পরিযায়ী পাখির অভয়ারণ্যে। তবে 1 দশকের যুদ্ধ, অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত নগরায়নে এখন নিজের সৌন্দর্য হারাতে বসেছে এই অনন্য স্থানটি। তবে এবার বিদেশি অর্থায়ন শুরু হচ্ছে আল হাসওয়াকে পুনরুদ্ধারের নতুন উদ্যোগ। কখনো কখনো নিজেই লিখে দেয় ফিরে আসার গল্প। মানুষের ফেলে যাওয়া বর্জ্য স্তূপ পেরিয়ে সেই গল্পই একদিন ডানা মেলেছিল আল হাসওয়ায়, যেখানে এখনো ঋতু বদলের সঙ্গে দূর আকাশ পেরিয়ে নেমে আসে অতিথি পাখির ঝাঁক। অথচ সেই জলাভূমি আজ টিকে থাকার লড়াইয়ে। একসময় পুরো এলাকায় ছিল আবর্জনায় ভরা। পরে স্থানীয় মানুষের উদ্যোগে শুরু হয় পুনর্বাসনের কাজ। ধীরে ধীরে গড়ে ওঠে জলাভূমি। 2016 সালের এক গবেষণা বলছে মধ্যপ্রাচ্যে এটিই ছিল প্রথম এলাকা যেখানে বর্জ্য পানি সংশোধন করে প্রকৃতির কাজে ব্যবহার করা হয়েছিল। শীত আর গ্রীষ্ম 2 মৌসুমেই এখানে আসে নানা প্রজাতির পরিযায়ী পাখি। তাদের মধ্যে দৃষ্টিনন্দন ফ্ল্যামিঙ্গো অন্যতম আকর্ষণ।
কিন্তু দীর্ঘদিনের যুদ্ধ, রক্ষণাবেক্ষণের অভাব আর অবহেলায় আজ অনেকটাই প্রাণহীন হয়ে পড়েছে জায়গাটি। এডেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলাভূমি হল আল হাসওয়া। দূর থেকে আসা পাখিদের জন্য এটি একটি বিশ্রামের জায়গা। তবে সরকারের নজরদারির অভাব আর যুদ্ধের কারণে জায়গাটির বেশ ক্ষতি হয়েছে। যুদ্ধের ক্ষতের পাশাপাশি বাড়ছে জনসংখ্যার চাপ। জলাভূমির একেবারে গা ঘেঁষে গড়ে উঠেছে নতুন নতুন বসতি। অবাধে বিচরণ করছে গবাদি পশু। ফলে প্রতিদিনই সংকুচিত হচ্ছে পাখিদের নিরাপদ আবাস, ব্যাহত হচ্ছে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য। সরকারের উচিত ছিল এদিকে নজর দেওয়া। আমরা চাই এই জায়গাটি আবারও ঠিক করা হোক, যেন মানুষ এখানে পরিবার নিয়ে ঘুরতে পারে আর পাখিরাও শান্তিতে থাকতে পারে। তবে সব হতাশার মাঝেও দেখা দিয়েছে আশার আলো। আন্তর্জাতিক একটি সংস্থার সহায়তায় আল হাসওয়া পুনরুদ্ধারে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। পরিকল্পনায় রয়েছে জলাভূমির পরিবেশ ফিরিয়ে আনা, বর্জ্যপানি সংশোধন ব্যবস্থার উন্নয়ন এবং জীববৈচিত্র্যের জন্য নিরাপদ আবাস নিশ্চিত করা। সংশ্লিষ্টদের বিশ্বাস এ উদ্যোগ বাস্তবায়িত হলে কাটবে দীর্ঘদিনের অবহেলা। আল হাসওয়া ফিরে পাবে তার হারানো প্রাণ, আবারও ডানা মেলবে হাজারো অতিথি পাখি, আর প্রকৃতির বুকে জেগে উঠবে সংরক্ষণের এক অনন্য উদাহরণ। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।